একটা মানুষ যে ডেলি মানে 10-11 টাকায়ও জীবন যাপন করতে পারে সেটাও তো আমি দেখছি। কেউ প্রমাণ করতে পারবে না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করতে চাইছে। আমি ক্লাস 5-এ পড়ি, আমি তাদের ইলেকশনের ক্যাম্পেইন মিটিং সবই শুনতাম। 71-এ যখনই সেনাবাহিনী বিদ্রোহ করলো 5টা ব্যাটালিয়ন ছাত্র জনতা চলে আসলো। যখন তারা বিদ্রোহ করছে একজন অফিসারও আমি শুনিনি কারো কাছে তারা জানতো বুঝতো বা শিওর ছিল যে স্বাধীন হবে দেশ। নো ওয়ান। ফ্যামিলির যে ফ্যামিলি মেম্বার যিনি মারা গেছে এমন লোকের কথা শোনা যায় সে হত্যাকাণ্ড জড়িত। বিচার তো হবে, বিচার একটা প্রেশার গ্রুপ থাকতে হবে স্ট্রং, যারা এটা নিয়ে সোচ্চার ছিল। আর্মি অফিসার যারা ছিল, অন্য যারা ছিল, তারা দেশের বাইরে 15 বছর থাকতে দে আর কমফোর্টেবল, দে উইল নেভার কাম ব্যাক অ্যান্ড ফাইট। কিন্তু আমি তো জেল খাটতে যাওয়ার সাইজ হয়ে গেছি। আমি দেখছি না রে, চিন্তা তো ধারাটা এরকম না। তো তখন আমি দেখলাম যে না আমি মানুষ কেন। তাহলে এই সরকার পারবে না, কিন্তু মানে প্রত্যাশা কি আপনার? শোনেন, পারবে না সেটা বলছি না ওইভাবে। ইনার পারার অ্যাবিলিটিটা তো সীমিত। এক, দুই হলো কি, সে যদি চায়ও তার তো এজেন্ডার অভাব নেই। কোনটা লুক আফটার করবে? একটা কান্ট্রি চলতেছে, তাকে চলতে দেওয়া হচ্ছে না। ভারত যে একটা শকড হয়েছে, সে তো সর্বতোভাবে চেষ্টা করছে যাতে কোনো সিস্টেম ফাংশন না করে। আমরা তো আল্লাহর রহমত বেঁচে গেছি। কোথার থেকে ওরা মুখে বলে ফেলছে ইউনূস সাহেবের নাম, তাহলে তো এই আওয়ামী লীগকে আপনি সরাতে পারতেন না। একবার যাকে বসতে আসে, ওই পরের দিনই ইউনূসের জায়গায় তো আসিফ নজরুল বসতো। তো কি করতো? আসিফ নজরুল তো ওদেরকে নিয়ে মন্ত্রী বানাইতো। তত্ত্বাবধায়কে আওয়ামী লীগের লোক, বিএনপির কেউ থাকতো না। শুধু প্রফেসর ইউনূসের কারণে ভারতের এত বড় একটা মিডিয়া ক্যাম্পেইন, সারা পৃথিবী তারা মিডিয়াতে ভেরি স্ট্রং, কিন্তু তারা বাড়ি খাইতে খেতে বাংলাদেশের পিছনে লাগাতে ওদের বিরুদ্ধে ট্যাগ লেগে গেছে যারা মিথ্যাবাদী। ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে এই ট্যাগটা লেগে গেছে আন্তর্জাতিকভাবে। ফর আস, ফর প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস ডেফিনেটলি আল্লাহর রহমত যে উনি হয়েছিলেন, এই জন্যে ইন্ডিয়া আমাদেরকে ওইভাবে ক্ষতি করতে পারেনি। ভারত বাংলাদেশ নামে একটা দেশকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরে ফেলছিল, এই হলো তার পরিকল্পনা। 47 থেকে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করতে চাইছে? নেভার। কেউ প্রমাণ করতে পারবে না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করতে চাইছে। আমি ক্লাস 5-এ পড়ি, আমি তাদের ইলেকশনের ক্যাম্পেইন মিটিং সবই শুনতাম। এবং যখন হয়ে গেল ওরা ক্ষমতায় যাবে, আমাদের মার্চ মাসে পার্লামেন্ট সেশন হবে, তারা সেশন করতে দিবে না। ভুট্টো যেভাবে স্ট্রংলি করছে, বিরোধিতা করার কারণেই শেষ পর্যন্ত একটা ডেডলক এসে গেলো যে ওরা আমাদের ক্ষমতা দিবে না। সেনাবাহিনীর সাথে কি শেখ সাহেবের কোনো যোগাযোগ ছিল? বহু চেষ্টা করছে। ও সমস্ত লোক জীবিত আছে এখনো, যারা বলছে শেখ সাহেব যে আপনি পলিটিক্যালি ফেস করেন, আমরা এখানে যারা ওয়েস্টার্নের লোকজন আছে সব আমরা একদিনের বিদ্রোহ করে সব করতে পারবো। শেখ সাহেব এদের কথা শুনলে বাংলাদেশের একটা লোকও মারা যেত না। আর 30,000 যা বলি না কেন, একটা লোকও মারা যেত না। কারণ এখানে পাকিস্তান আর্মির যে স্ট্রেংথ ছিল, আমার বেঙ্গল রেজিমেন্ট দিয়ে এদেরকে আমরা নিউট্রালাইজ করতে পারতাম। বেঙ্গল রেজিমেন্ট, বিডিআর, পুলিশ, আনসার ছিল না, মুজাহিদ ছিল। এই কয়েকটা এক জায়গায় করে আমরা কিন্তু পুরো ইস্ট পাকিস্তানে স্বাধীন করে ফেলতে পারতাম। কিন্তু শেখ সাহেব বলছে খবরদার। ওয়েস্ট পাকিস্তান থেকে ছুটি পায় অফিসার এসে তার সাথে যোগাযোগ করছে, বলছে তুমি যাও ইন্ডিয়া জয়েন করো, তোমরা কিছুই করতে পারবে না, মাঝখান থেকে একটা ফুট করে একটা আওয়াজ করবা, আমরা এত বছরের সংগ্রাম আন্দোলন করে আমরা ক্ষমতায় যাবো, আমরা মেজরিটি পাকিস্তানের, তোমাদের কারণে হবে না ক্ষমতা। যতদিন এই পূর্বানী হোটেলের সামনে যত প্রেস কনফারেন্স হয়েছে, প্রত্যেক জায়গায় তো এই ইয়াহিয়া খান এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসে বসে বলছে ক্ষমতা পিসফুলি হ্যান্ডওভার হবে। ওরা তো ভিতরে ভিতরে আর্মি নিয়ে এসে প্রস্তুত হচ্ছিল। তা এইভাবেই এই যে তারা পরিকল্পনা করে ঘটে গেছে ঘটনা, সেটা হলো কি যে আমাদের যারা আর্মি অফিসার তারা তো প্রো বাংলাদেশি না, তারা হলো প্রো ন্যাশনালিস্টিক আমাদের আর্মির লোকজন। তা না হলে আমি কোরআন শরীফ নিয়ে শপথ নিলাম যে পাকিস্তানের স্বাধীনতার জন্য আমি জীবন দেব। অফিসাররা শপথ দিল পাকিস্তানের আমরা কনস্টিটিউশন রক্ষা করবো, সে বিরুদ্ধে গেল কেন? ন্যাশনালিস্টিক না হলে তো হয় না। কিন্তু ইন্ডিয়া তো আমাদের ন্যাশনালিস্টিকরা ক্ষমতা আসুক চায় নাই। এবং এরাই যখনই আন্দোলন শুরু করলো, মানে বিদ্রোহ করে বসলো, তারপরে তো আওয়ামী লীগের লোকজন পাওয়া যায় নাই। সাধারণ ছাত্র জনতা, এই যে আপনার 24-এর এই রকম সেনাবাহিনীর সাথে যদি এই যোগাযোগের ব্যবস্থা থাকে, বিএনসিসি এবং অন্য দিয়ে, এই দেশ কেউ নিতে পারবে না কোনোদিন। সাধারণ জনতার সাথে সেনাবাহিনীর ইন্টারাকশন থাকতে হবে। তো এটাই তো হলো 71-এ যখনই সেনাবাহিনী বিদ্রোহ করলো 5টা ব্যাটালিয়ন ছাত্র জনতা চলে আসলো। যখন তারা বিদ্রোহ করছে একজন অফিসারও আমি শুনিনি কারো কাছে তারা জানতো বুঝতো বা শিওর ছিল যে স্বাধীন হবে দেশ। নো ওয়ান। তারপরে যখন তারা একটু বাইরে হলো, তার আওয়ামী লীগের লোকজন তো সব ভেঙে গেছে, তাদের কাছে আসে নাই কেউ। সাধারণ লোকজন যারা ধরা হয়েছে যে আমরা আমাদের ট্রেনিং দেন, আমরা যুদ্ধ করবো। এই যে ইন্ডিয়ার যে পরিকল্পনা ছিল, তারা তো ভিতরে ভিতরে রাজনৈতিকভাবে তো তাদের একটা পার্টি গঠন করছে, প্রো ইন্ডিয়ান আওয়ামী লীগ। তখন তারা কি করলো, এদের সাথে এই যে যোগাযোগ করে পরিকল্পনা করলো। কিন্তু 9 মাসের যুদ্ধে ইন্ডিয়া কখনো সরাসরি আসেনি। 9 মাসের যুদ্ধ, ওই যে কামালপুরের কথা আমি বলছি না, দ্যাট ওয়াজ দি ব্যাটেল, যেটা বাংলাদেশ সেনাবাহিনী সংগঠন হওয়ার পরে
তারা দেখাইতে গেছে পাকিস্তানিদেরকে যে আমরা কিন্তু অর্গানাইজ আর্মি, উই ক্যান ফাইট উইথ ইউ ফ্রন্টালি। ওই জন্য এই সমস্ত এই ফিলিংসের কারণেই আমি কামালপুর দেখতে গেছিলাম। ওই দেখতে যাই এই যে ঘটনাগুলো বললাম আপনাকে। তো এখন যেহেতু সেনাবাহিনী বিদ্রোহ করে বসলো, তখন দেশের জনগণ চলে আসলো তাদের কাছে। এই ছাত্র আর জনতা সেনাবাহিনী এক জায়গা হলো, যেটা 24-এ হয়েছে, 24-এ হয়েছে, তারপরে আপনার ওই যে এরশাদ আন্দোলনের 90-তে হয়েছে, সব জায়গায় কিন্তু এইটা ছাত্র জনতা সেনাবাহিনী, এইটা যদি শুধু লিঙ্ক হয়, আর পলিটিশিয়ানরা মাঝখানে হচ্ছে দালাল। শেষে আপনার কি মনে হয় যে আসলে বিচারটা কিভাবে মানে হবেই কিনা, আমি খেলে বা প্রত্যাশাটা কি? বিচার তো হবে, বিচার একটা প্রেশার গ্রুপ থাকতে হবে স্ট্রং। কিন্তু আমাদের প্রেশার গ্রুপ কারা? যারা এটা নিয়ে প্রেশার দিতে পারতো, এটা তো সবাই দেশের বাইরে চলে গেছে। যারা এটা নিয়ে সোচ্চার ছিল, আর্মি অফিসার যারা ছিল, অন্য যারা ছিল, তারা দেশের বাইরে 15 বছর থাকতে দে আর কমফোর্টেবল, দে উইল নেভার কাম ব্যাক অ্যান্ড ফাইট। আপনি দুর্বলতাটা কীভাবে দেখেন? আপনি যদি একটা স্ট্রং প্রেশার গ্রুপ থাকে, তাহলে তো তারা প্রেশার ক্রিয়েট করবে এবং এটা বিচার হবে। এখন যদি থাকলো ফ্যামিলির মধ্যে কিন্তু অনেকেরই একটা সেটেলমেন্ট হয়ে গেছে, ডিভাইডেড, এবং এরা অনেকেই আছে যে এখন ফ্যামিলির মধ্যে এমন কথাও আছে যে ফ্যামিলির মধ্যে এমন লোক আছে যারা ওই হত্যাকাণ্ডে জড়িত। ফ্যামিলির যে ফ্যামিলি মেম্বার যিনি মারা গেছে, এমন লোকের কথা শোনা যায় সে হত্যাকাণ্ডে জড়িত। এখন তো এটি নিয়ে তো কেউ আর এটাকে আর আওলাবে না, এটা ঘাঁটবে না। তো সেই জন্য আমি বলছি যে প্রেশার গ্রুপ যেহেতু স্ট্রং, ওইরকম কিছু নাই। ফ্যামিলিদের মধ্যেও এখন অনেকেই ছাড়া ভাব, কারণ এর মধ্যে দেখে যে পারা যাচ্ছে না, পারবো না। তারপরে এখন এই সরকার হওয়ার পরে খুব কুইকলি একটা কিছু করা যেত, কিন্তু কুইকলি কিন্তু বিচার সঠিক হয় না। সে এর একটা প্রক্রিয়া আছে। আমার বিরুদ্ধে অভিযোগ যাই থাকুক না কেন, কি এমন কিছু তো তারা পাইছে যে এই লোক ডেঞ্জারাস, তা আমি তো এটা প্রকাশে বলতে পারবো না যে আমি কী ডেঞ্জারাস ছিলাম, এটা আর তো কোনোদিনও বলা যাবে না। এবং এখন যদি আমাকে কেউ মানে অনেক কিছু দেয়, তাও করবো না, কারণ আমার তো তখন একটা ধ্বংসাত্মক চিন্তা ছিল, এই লোককে মেরে ফেলবো। কিন্তু আমি তো জেল খাটতে যাওয়ার সাইজ হয়ে গেছি। আমি দেখছি না রে, চিন্তা তো ধারাটা এরকম না। তো তখন আমি দেখলাম যে না আমি মানুষ কেন, আমি তো মানুষের জন্য কাঁচা দিয়ে লেগে পড়ছিলাম যে আমি এতগুলো লোক হেন কামনাই করিনি। তাহলে এখন বলেন, এইগুলো জিনিস তো আর আমার প্রকাশে বলার কোনো রকম সুযোগই নেই। আর এটারই তো কোনো না কোনো জায়গায় কোনো ল্যাস পাইছে কেউ, নইলে আমার আটকাবে কেন? আমি তো সমাজের একদম নিগৃহীত লোক ছিলাম, কোনো চাকরি বাকরি ছিল না। আমি রাস্তায় ঘুরে বেড়াতাম, রেল লাইনের স্টেশনে ঘুমাইছি। আমার এক বন্ধুর আর কি বলে অফিসের এই টেবিলের নিচে বিছনা পেরে শুয়ে থাকতাম। একটা মানুষ যে ডেলি মানে 10-11 টাকায়ও জীবন যাপন করতে পারে, সেটাও তো আমি দেখছি পসিবল। বেশি পানি খাবেন আর ওই একটা দুইটা কিছু খাইলেন আর কি, শক্ত খাবার, একদিন চলে এলো, কিচ্ছু না। তো এখন এই বিচারটা যে হওয়ার কথা বলতেছেন, আমি এটা অবশ্যই হতে হবে, কিন্তু এটা হবে বলে আমার আস্থা খুবই কম। কারণ ওই যেটা বললাম যে যারা এটা নিয়ে সোচ্চার ছিল, তারা সামহাও তারা একটা কমফোর্ট জোনে চলে গেছে। আপনি টাইস্যুট পরার লোককে রাস্তায় আনতে পারবেন না। এই আন্দোলনই দেখেন, ছাত্র শেষ পর্যন্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসছে, এটা তো একটা সেন্টিমেন্টালি, কিন্তু এদের সাথে তো রাস্তার ফুটপাতের টোকাইও তো আসছে, জীবনও তো দিছে। আমি ওই যখন তারা গণভবনে আসে, আমি ওই কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভারে উঠছি, যত দূর চোখ যায়, যে রাস্তায় চোখ যায় শুধু কালা মাথা আর মাথা। আমার তো ভয় হয়ে গেছে যে কি হবে এখন। এই যে 9:30 10টার দিকের কাহিনী, এটা আসতেইছে, শেষ নাই। তো এই যে হলো, এই হওয়ার জন্য যে প্রেশার গ্রুপটা ক্রিয়েট হয়েছিল, সেটা তো সে আওয়ামী লীগ সৃষ্টি করছে এই গ্রুপটাকে। এটার তো এই আন্দোলনের অবদান 100% আওয়ামী লীগের। যা ভুল করছে সেই ভুলের খেসারত সেই আওয়ামী লীগের মধ্যে 50% লোককে তার আওয়ামী লীগ প্রতিপক্ষ করছে। কারণ যখনই আপনি স্বার্থর ভাগ বাটারা করবেন, সেখানে তো সার্ভাইভাল অফ ফিটেস্ট, যার শক্তি বেশি সে পাইছে, যার শক্তি কম সে তো কিছুই পায় নাই। ওর নাম হয়েছে ঠিকই, যে তুই আওয়ামী লীগ, ও গ্রামে থাকতে পারে না। তো এখন আমাদের এই বিচার যে বললেন, সেটার প্রেশার গ্রুপটা কমফোর্ট জোনে চলে গেছে, ফ্যামিলিরা ডিভাইডেড হয়ে গেছে। তদন্ত একটা করতে বলছে, যেখানে কলজায় ঘালাওয়া লোক নাই। জামাতের লোকজনকে তারা পয়েন্ট টু পয়েন্ট ধরছে যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ, প্রমাণটা কি? সুখরঞ্জন বালি, প্রমাণটা কি? অমর মিথ্যা সাক্ষী নিয়ে আপনার সাক্ষ্য প্রমাণ হাজির করতে হবে, তাছাড়া তো বিচার করতে পারেন না। বিচারকের তো পট্টি মারা, আমি দেখেন বিচারের ওখানে যে লেখা থাকে না, চোখ বাঁধা না একটা মানুষের, তার মানে বিচারকের চোখ বাঁধা। তার কাছে সাক্ষ্য প্রমাণ যা থাকবে এর ভিত্তিতে সে লিখবে। আমি তো ল পড়ছি, আমি কোর্ট প্র্যাকটিস করছি। আল্লাহর রহমতে আমার এই জিনিসগুলো থাকাতে এটা খুবই হতাশার কথা। যে অবশ্যই হতাশার কথা। আমি এটা বললাম, আমাকে কেউ চ্যালেঞ্জ করুক। আমি যেগুলো বলছি, আমি তো বাস্তবতা বিবর্জিত কোনো বলি নাই। আমি যে বললাম যে প্রেশার গ্রুপটা কীভাবে কমফোর্ট জোনে চলে গেছে, সে আসবে কেন?
আওয়ামী লীগের লোকজন এখন মাসে নামাইতে পারে না কেন? আওয়ামী লীগের লোকজন যারা শেখ হাসিনার কাছে যেভাবে বড় বড় নেতা বললে দিনকে রাত বানায় ফেলে, তার তো আর দরকার নেই। তার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সেখানেও রাস্তা নামবে। ও তো নেক্সট 50 ইয়ার্সের জন্য তার ফ্যামিলি কিছু করতে হবে না। এইভাবেই তো আওয়ামী লীগ পঙ্গু হয়েছে। আওয়ামী লীগের যারা নিবেদিত লোক তারা তো ওই সময় মার খাইছে, এখনও খাচ্ছে। এখন সাধারণ লোক ওদের মারতেছে, তুই তো আওয়ামী লীগ, কিন্তু ও তো আওয়ামী লীগের সময় কিছু পায়নি। তো এই যে আওয়ামী লীগ যে এরকম করে তার একটা প্রতিপক্ষ সৃষ্টি করছে, কোটা ইস্যুতে তো আর দেশ স্বাধীন হয় না। ইস্যু সৃষ্টি হয়েছে অন্য, যে তুই ইউ আর দি রং ম্যান, আমরা তোমার চাই না, এটি হলো ইস্যু। কোটা ইজ নাথিং। তো এখন ধরেন আমাদের এই বিচার হওয়া উচিত, আমি আন্তরিকভাবে চাই। আমাকে করতে দিলে তাও আমি ডাউটফুল, আমাকে করতে দিলে যদি 100% আমাকে লিবার্টি দেওয়া হয়, ডেফিনেটলি আই এম কনফিডেন্ট। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই পিলখানা হত্যাকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত বা শহীদ পরিবারের সদস্যদের নাম উল্লেখ করে তাদের সাক্ষাৎকার দেখতে চেয়েছেন। আমাদের টিম চেষ্টা করছে আপনাদের প্রত্যাশা পূরণের। তবে এদের অনেকেই মিডিয়ার সাথে কথা বলতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আমরা অপারগ। তবে চেষ্টা আমরা অব্যাহত রাখব। তাই স্বাধীন মিডিয়ার সাথে আপনারা থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে আপনার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্টের সাথে কন্টেন্টগুলো শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।